স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছি নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতে জানাচ্ছি শিরোনাম। বাঘাইছড়িতে ভোট শেষে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ ৬ জন নিহত, পুলিশ সহ আহত ৯। উন্নয়নের জন্য বাকশালের মাধ্যমে বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন বঙ্গবন্ধু, জন্মদিনের আলোচনায় শেখ হাসিনা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণ সতর্কতা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশের সদস্য সহ অন্তত ৯ জন। দিঘিনালা মারিশা সড়কের ৯ মাইল এলাকায় সন্ধ্যায় এ হামলা হয়। বাঘাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। নিহতরা হলেন প্রিজাইডিং কর্মকর্তা জিকু চাকমা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আমির হোসেন, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, গ্রাম পুলিশ বিলকিস আক্তার ও আল আমিন। আরেকজনের নাম আব্দুল হান্নান, তবে তার বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, বাঘাইছড়ির মাচেলং এ বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব শেষে বাঘাইছড়ি সদরে ফিরছিলেন তারা। পথে ৯ মাইল এলাকায় তাদের উপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ সবাইকে বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুলিবিদ্ধ ৯ জন সহ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। আমি শুনছি যে তোমার হচ্ছে ইয়ে থেকে ওই কমলা যে কেন্দ্র ওটা থেকে ক্রস করে ওরা আসতেছিল খাগড়াছড়ি বাঘাইছড়ি থেকে ওরা ৯ কিলোমিটার বলে। এই ৯ কিলোমিটার জায়গায় যখন আসছে তখনই উপর থেকে ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ারে অনেকে হতাহত হয়েছে। এখন তো যারা মারা গেছে এবং যারা হচ্ছে তাদেরকে এখন চালাচ্ছে এই বিষয়ে স্যার কমিশনের কোন বক্তব্য আছে স্যার? জানাবেন। বাঘাইছড়িতে হামলার বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী উরালমণি চাকমা। উরালমণি চাকমা, এই হামলায় কারা জড়িত সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি, আর এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। আর আপনাকে একটা তথ্য আমি যেটা জানি না সেটা হচ্ছে সর্বশেষ আহত হচ্ছে 14 জনের তালিকা আমরা পেয়েছি। 14 জনের তালিকার মধ্যে 14 জনের মধ্যে অলরেডি 6 জন হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আরো 2 ধাপে আহতদের নেওয়া হবে বলে আমি সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর যারা নিহত হয়েছেন আমি তাদের নাম পেয়েছি। তাদের একজন হচ্ছে আমির হোসেন, বিলকিস বেগম, মিহির কান্তি দত্ত, মিন্টু চাকমা, আরেকজন হচ্ছে জাহানারা বেগম, তারা নিহত হয়েছেন। আর একটা বিষয় জাহিদ ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখনো ওই এলাকায় বেশ উত্তেজনা বা আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা এই ধরনের কাউকে আটকও করা যায়নি। পুলিশ উরালমণি, এই ঘটনার ফলে ওইখানকার নির্বাচন বা নির্বাচনের ফলাফলের উপরে কি কোনো ধরনের প্রভাব পড়ছে বা পড়তে পারে? আসলে আমি যে সমস্ত ভিডিও ফুটেজ দেখেছি যে তারা মূলত নির্বাচনী সরঞ্জাম নিয়েই, ব্যালট পেপার নিয়ে তারা আসলে তারা বাঘাইছড়ির যে রিটার্নিং কর্মকর্তা আছেন উনি তার কাছে আসছিলেন। আমি যেটা দেখেছিলাম যে গাড়ির ভিতরে কিন্তু ব্যালট পেপারের ইয়েগুলো রয়ে গেছে। তো এই ধরনের যদি হয় অবশ্যই প্রভাব পড়বে, কারণ এই ভোটের যে হিসাবগুলো বা ব্যালটের হিসাবগুলো, কারণ সেগুলো যোগ হবে না, কারণ গাড়িতে ওই সমস্ত ব্যালট পেপার বস্তা আমি দেখছিলাম যে পড়ে রয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ প্রভাব পড়বে, কারণ এটার ফলাফল এই কেন্দ্রের ফলাফল যোগ ছাড়া তো আসলে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে না। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা দেখছি ওটা বললাম। উরালমণি, আমরা একটু জানতে চাই যে আহতদের যে চিকিৎসার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থাটা হচ্ছে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আর সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে মূলত আসলে দ্রুত তাদের যত্ন সুস্থ করা যায় সেগুলো হেলিকপ্টার ইউজ করা হচ্ছে। হেলিকপ্টার এসে অলরেডি 6 জনকে নিয়ে গেছে, আর বাদ বাকিগুলো এইগুলো ওই যে ধাপে ধাপে নেওয়া হবে। এক টিপে হেলিকপ্টারে 6 জন রোগী নেওয়া যাচ্ছে।
তার কারণে একসাথে সব রোগী চট্টগ্রামে পাঠানো সম্ভব হচ্ছে না, দাফে দাফে নেওয়া হচ্ছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দলের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রের প্রভাবের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আসকির খান। এদিকে কারচুপির অভিযোগ এনে রাঙামাটি ও খাগড়াছড়িতে ভোট বর্জন করেন বেশ কয়েকজন প্রার্থী। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলে। এই পর্যায়ে উপজেলার সংখ্যা বেশি, প্রথম ধাপের তুলনায় বিশৃঙ্খলার অভিযোগও পাওয়া গেছে বেশি। অনেক স্থানেই ভোট গ্রহণে বাধার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিভিন্ন অভিযোগে ৫ উপজেলার ৭ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মৌলভীবাজারের রাজনগরে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান খান। তার বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রের প্রভাব বিস্তার, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী আসকির খান। নির্বাচনী পরিবেশ সম্পূর্ণরূপে বিঘ্নিত হওয়ায় আমি মোহাম্মদ আসকির খান সরকার দলীয় প্রার্থী, আমার প্রতীক নৌকা, আমি নির্বাচন থেকে আমার নিজের নিজে প্রত্যাহার করে নিলাম। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এ বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছেন। তবে ভোট গ্রহণ স্থগিতের কোনো পরিস্থিতি দেখা যায়নি। ম্যাজিস্ট্রেট যারা আছেন বিজিবির সাথে, তারাও সেখানে গিয়ে কেন্দ্রে পরিস্থিতি সন্তোষজনক দেখতে পেয়েছেন। দু একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো ওনারা তাৎক্ষণিক সমাধান করেছেন এবং ভোট গ্রহণটা স্থগিত করার কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেন। খাগড়াছড়িতে ভোট হয় ৮ উপজেলায়। কারচুপির অভিযোগে খাগড়াছড়ির দিঘিনালায় জেএসএস এমএন লার্মা সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে ভোটে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন রাঙামাটির বাঘাইছড়ি, নানিয়াচর ও কাউখালী উপজেলার ১২ প্রার্থী। এছাড়া প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন ইউসুফকে আটক করা হয়। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১১৬ উপজেলায় ভোট শেষে চলছে গণনা। এ পর্যন্ত ১২ উপজেলার ফল পাওয়া গেছে। রংপুরের তারাগঞ্জে আনিসুর রহমান লিটন ও বদরগঞ্জে ফজলে রাব্বি সুইট বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের প্রার্থী। তবে পীরগাছায় জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে জয় পেয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও জুড়ি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বগুড়া সদর, ধুনট ও শাহজাহানপুরে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগ থেকে রেহাই পেতে আসন্ন পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। এজন্য ইভিএম যন্ত্র বা ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান সচিব। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়াতে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আমরা আশা করি আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গত ৮ মার্চ এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার মতো অভিযোগ ঠেকাতে ইভিএম ব্যবহারের দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে, চিন্তা করতে হবে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে কমিশন সচিব জানালেন, ব্যালটে সিল মারার মতো অভিযোগ বন্ধে আগামী পৌরসভা নির্বাচন থেকে ইভিএমে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভোট কেন্দ্রে যে সমস্ত নিয়মগুলো হয়ে থাকে ও নিয়মগুলো রোধ করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। তার মধ্যে অন্যতম একটা পদক্ষেপ হলো যে আমাদের প্রযুক্তিকে ব্যবহার করা। আমরা ইভিএমে করব সকল পৌরসভা নির্বাচনগুলোতে। ইভিএমে ভোট হলে যন্ত্র পাঠানো হবে সকালে, আর যেখানে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে না সেখানেও ব্যালট পেপার পাঠানো হবে সকালে। আর ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায়। শুধু ইভিএম কেন, প্রিসাইডিং অফিসার সকালে যাবেন, উনি সমস্ত মালামাল নিয়ে সকালে রওনা দেবেন কেন্দ্রগুলোতে, রাত্রে থাকার প্রয়োজন হবে না। আর নির্বাচনকে অর্থবহ এবং গণতন্ত্রকে অবারিত করার স্বার্থে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। স্থানীয় নির্বাচন কি পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমানে সরকার ঠিক করে দেয়। নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না।
নির্বাচনে বড় দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয় বলেও মনে করেন মাহবুব তালুকদার। এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মত তার। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দ্রুত উন্নয়নের জন্য বাকশালের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভোটাধিকার নিয়ে সচেতনতা তৈরি ও মানুষের ঐক্য গড়াও ছিল বাকশাল গঠনের উদ্দেশ্য। জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। রবিবার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। তার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকালে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বের দিক তুলে ধরেন শেখ হাসিনা। বারবার তার অবদান মুছে ফেলার পাশাপাশি সমাজে বিভক্তি বাড়ানোর ষড়যন্ত্র হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের যৌক্তিকতাও তুলে ধরেন। এটা যে বাংলাদেশের জন্য কত উপযুক্ত ছিল এক সময় এদেশের মানুষ সেটা উপলব্ধি করতে পারবে, আরও ধীরে ধীরে উপলব্ধি করবে বলে আমি বিশ্বাস করি। আজকে নির্বাচনে এটা নিয়েও প্রশ্ন, এই পদ্ধতি যদি তিনি করে দিয়েছিলেন সেটা যদি কার্যকর করে যেতে পারতেন তাহলে আর এইসব প্রশ্ন উঠত না। সব থেকে জনদরদি যে ব্যক্তিটি জনসেবা যে করে সেই নির্বাচিত হয়ে আসতে পারত। বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসীরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান যে আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, সন্ত্রাসী, এতিমের অর্থ আত্মসাৎকারী এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নুসরাত, আরো খবর জানানোর আগে খেলার খবর একটু জানবো। জাহিদ, ক্রিকেটাররা আসলে একটা ট্রমার মধ্যে যাচ্ছে, সেটা বলছিলাম, কালকেও বলছিলাম। বিসিবিতে আজকে কিন্তু একটা মিলাদের আয়োজন করা হয়েছিল ক্রিকেটারদের যে ফিরে এসেছেন তারা, এবং সামনে বিশ্বকাপ আছে। বিসিবি ভাবছে আসলে ক্রিকেটারদের মানসিকভাবে কিভাবে স্বস্তিতে রাখা যায়, এবং আইসিসি বলছে যে বিশ্বকাপে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সেই খবর জানাচ্ছি। ক্রাইস্টচার্চ হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন। মানসিক বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠতে হবে ক্রিকেটারদের, সামনে বিশ্বকাপ। মুশফিক তামিমদের ট্রমা দূর করতে প্রয়োজনে আনা হবে মনোবিদ, বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে বিশ্বকাপের আগে আইসিসির কাছে নিরাপত্তা রূপরেখা পাঠাবে বিসিবি, প্রয়োজনে দলের সঙ্গে নিরাপত্তা প্রতিনিধি পাঠানো হবে বলছে ক্রিকেট বোর্ড। দুঃসহ স্মৃতি এখনো তাজা, চোখে মুখে এখনো ভয় উৎকণ্ঠার ছাপ তামিম মাহমুদুল্লাহদের। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণ আর তামিম, মুশফিক, মিরাজদের ফিরে আসায় বিসিবির মিলাদ মাহফিল। সেখানে হাজির বিসিবির সভাপতি, পরিচালক, কর্মকর্তা সহ ক্রিকেটাররা। প্রার্থনা করা হলো নিহতদের আত্মার শান্তি, ক্ষতিগ্রস্ত পরিবার, টাইগার ক্রিকেটারদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য। শারীরিকভাবে নিরাপদে দেশে ফিরলেও মুশফিক, তামিমদের মানসিক ধাক্কা লেগেছে। সেই ধাক্কা দ্রুতই সেরে উঠবে বিশ্বাস বিসিবি সভাপতির। দরকার হলে বিশ্বকাপের আগে মনোবিদ নিয়ে আসার কথাও জানান। এটার জন্যই যে আনতে হবে তা না, আমরা হয়তো ঠিক করেছি যে ওভারঅল ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগে একটা সাইকোলজিস্ট এনে ওদের সাথে কিছু সময় যদি ব্যয় করা হয় সেটা তো দলের জন্যই ভালো হবে। সেখানে যদি কথা বলে মনে হয় যে কারো বিশেষ কিছু অ্যাটেনশন নেওয়া দরকার, তাহলে অবশ্যই ওখানে দেওয়া হবে। নিউজিল্যান্ডের ঘটনায় টনক নড়েছে আইসিসির। ভারত পাকিস্তান অস্থিরতায় এবার বিশ্বকাপে বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে। তাই তো আগে ভাগে বাংলাদেশ কেমন নিরাপত্তা চায় জানতে চেয়েছে আইসিসি। সরকারের সাথে আলোচনা করে বিসিবি প্ল্যান দেবে। এসছে, এটা ডেফিনেটলি উইল। আমাদের সিকিউরিটি এক্সপার্টদের নিয়ে, আমাদের বোর্ডে যারা আছে, দরকার হলে বাইরে সরকারের কাছ থেকে নিয়ে, সংস্থাগুলোকে নিয়ে আমরা তৈরি করে আমরা এটা পাঠিয়ে দিই। সকলের জন্য একটা আই ওপেনিং, একটা আমাদেরকে নতুনভাবে সবকিছু চিন্তা করার একটা প্রচেষ্টা এখন আমাদেরকে নিতে হবে, সেটা কোনো পথ নেই। সামনের আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নতুন পথে চলতে শুরু করবে বিসিবি। পর্যবেক্ষক দল পাঠানো না হলেও তাদের কাছ থেকে নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া হবে। যাবে কি যাবে না সেটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
30 মে শুরু বিশ্বকাপ। এর আগে ক্রাইস্টচার্চ হামলায় নিরাপত্তা ইস্যু নিয়ে আরও সতর্ক থাকতে হচ্ছে আইসিসিকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে আশ্বস্ত করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। জানিয়েছেন, ক্রিকেটার, গণমাধ্যম কর্মী, সমর্থক সবার নিরাপত্তার দেখভাল করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে কাল 3 ভেন্যুতেই বড় ম্যাচ। মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল। মিরপুরে লেজেন্ডস অফ রূপগঞ্জের চ্যালেঞ্জ নেবে মোহামেডান। ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ শাইনপুকুর। আর সাভারে মুখোমুখি হবে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। 3 ম্যাচে 3 জয়, চ্যাম্পিয়নদের মতোই এগোচ্ছে ঢাকা আবাহনী। চতুর্থ রাউন্ডে আকাশী নীলদের সামনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আবাহনীর জন্য সুখবর, ক্রাইস্টচার্চের ট্রমা ভুলে মাঠে নামছেন সৌম্য মিঠুন। তবে ইনজুরির কারণে খেলতে পারছেন না সাইফুদ্দিন। কাগজে কলমে বড় দল না হলেও আফিফ, শুভাগত, সাদমান, ধীমানরা ঘরোয়া লিগে পরীক্ষিত পারফর্মার। আবাহনীকে চমকে দিতে প্রস্তুত দলটি। আমাদের প্রস্তুতি খুব ভালো, আমরা সবাই আজকে ভালো প্র্যাকটিস করছি। আগামীকাল আমাদের খেলা, তো আমরা সবাই চেষ্টা করতেছি, সবাই অনেক ভালো প্র্যাকটিস করছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব শেখ জামালের সাথে। টি-20 ট্রফি জয়ের পর নিজেদের হারিয়ে খুঁজছে শেখ জামাল। বিগ ম্যাচের আগে অবশ্য ছন্দে ফিরেছে ধানমন্ডির দলটি। 2 ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসেছে জয়। 3 ম্যাচে 2 জয়ে টেবিলের 3 নম্বরে প্রাইম ব্যাংক। বিজয়ের নেতৃত্বে দারুণ শুরু করেছে ক্লাবটি। চতুর্থ রাউন্ডে সেই ধারাবাহিকতা চায় তারাও। কামব্যাক করার একটা খুব চেষ্টায় আছি পুরো টিম। একটা ভালো দিক যে সাদমান জয়েন করেছে টিমের সঙ্গে। আমরা ওয়েট করছি যে একটা ম্যাচ, একটা উইন আমাদের যদি হয়ে যায় তো আমাদের যেই টিম আছে আমাদের পুরো মোমেন্টামটা আমাদের দিকে আনার চেষ্টা করছি। টানা 3 জয়ে উঠছে ঢাকা মোহামেডান। আবাহনীর সঙ্গে টেবিলের শীর্ষে সাদা কালোরা। দলীয় পারফরমেন্সে রূপগঞ্জের বিপক্ষেও ধারাবাহিকতা চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা প্রতিটি অ্যাথলিটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে সাউথ এশিয়ান গেমস, অলিম্পিক গেমসের মতো বড় আসরগুলোতে নিরাপত্তা প্রোটোকল রাখার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিদেশ সফরে খেলোয়াড়দের নিরাপত্তায় কখনোই দেয়া হয় না বিশেষ নজর। আয়োজকদের ওপর দায়িত্ব দিয়েই নির্ভর ফেডারেশন কর্তারা। ক্রাইস্টচার্চ ঘটনার পর নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে বিদেশ সফরে কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা জানতে প্রতিটি ফেডারেশনকে তলব করা হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তার সব দিক বিবেচনা করেই দলকে বিদেশে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একদম কড়া নির্দেশ থাকবে যে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা জীবন তাদের আগে, এবং আমরা প্রতিটি ফেডারেশনকে আমরা ডাকছি, ডেকে তারা যে টিমগুলো পাঠাচ্ছে কি নিরাপত্তাগুলো তারা এখানে দেখভাল করে সে বিষয়গুলো আমরা আমাদের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়ার জন্য আমরা খুব শীঘ্রই একটি সভা আহ্বান করছি। জাতীয় পতাকা বহন করা প্রতিটি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এনএসসি। ব্যক্তিগত ইভেন্টে বিষয়টি শিথিল হলেও গেমসের দলের সাথে এখন থেকে থাকবে নিরাপত্তা প্রোটোকল। যেখানে বড় বৃহৎ টিম যাবে, যেখানে সাউথ এশিয়ান গেমস, অলিম্পিক গেমস, এশিয়ান গেমসের মতো বড় আসরে যেখানে অংশগ্রহণ করবে, আমরা চিন্তাভাবনা করছি সেখানে যাতে অগ্রবর্তী একটি নিরাপত্তা টিম যায়, যে সেখানে কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়গুলো আমরা নিয়ে ভাবছি। শুধু বিদেশেই নয়, দেশে বড় আয়োজনগুলোতে নিরাপত্তা আরও জোরদার করার কথাও বলছে এনএসসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণের সতর্কতা। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। শফিক বলেছেন, বিদেশ ভ্রমণের আগে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাফিজা। মোমেন বলেছেন, উগ্রবাদের হাত থেকে কোনো দেশই নিরাপদ নয়, তাই আগে থেকে সতর্কতা নেওয়া উচিত। রেহানা বলেছেন, বাংলাদেশের আরও পদক্ষেপ নিতে হবে। মোবারকের মত, বিভিন্ন দেশের দূতাবাসকে সতর্ক হতে হবে। আর নীলা বলছেন, পশ্চিমা দেশগুলো পান থেকে চুন খসলেই বাংলাদেশে ভ্রমণের সতর্কতা জারি করত, এবার বাংলাদেশের সময় এসেছে। রিফাত বলছেন, শুধু নিউজিল্যান্ড নয়, সব দেশেই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন পদক্ষেপ নেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রুহানা। রুবেল বলছেন, প্রতিটি মানুষের জীবনই মূল্যবান, এই উদ্যোগ সন্তোষজনক। শায়লা বলছেন, বাংলাদেশকে তার নাগরিকদের জন্য সবসময় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। লক্ষ্মীপুরে গত 5 বছরে 12টি সিনেমা হলের 10টি বন্ধ হয়ে গেছে। দর্শক সংকটে বাকি 2টি সিনেমা হলও বন্ধের পথে।
হল মালিকরা বলছেন, ভালো সিনেমার অভাব আর আকাশ সংস্কৃতির প্রভাবে দর্শক না আসায় হল বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে প্রথম সিনেমা হল চালু হয় ১৯৫৮ সালে, নাম বুলবুল টকিজ। তবে স্বাধীনতার পর সেটি পরিণত হয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হলে। ৯০-এর দশকের পর হলগুলো ক্রমেই দর্শক হারাতে থাকে। লোকসানে গেল ৫ বছরে বন্ধ হয়েছে মেঘনা, ঝুমুর, বাঁশরী, তাজমহল সহ 10টি সিনেমা হল। সচল থাকা লক্ষ্মীপুর শহরের হ্যাপি ও রামগতির বাণী সিনেমা হলও প্রায় দর্শক শূন্য। আকাশ সংস্কৃতি এবং দর্শক যা চাচ্ছে তা ঘরে বসে পায় এবং হাতে স্মার্টফোন, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে তার চাহিদা ফিল আপ করে। সেই জন্য যেহেতু নিম্নমানের সিনেমা, ওই সিনেমা দেখার জন্য দর্শক পয়সা খরচ করে এখন আর সিনেমা হলে আসতে চায় না। মাঝে মাঝে দুই একটা ভালো ছবি তৈরি হয়, দুই একটা ভালো ছবি দিয়ে কন্টিনিউ দর্শক ধরে রাখা সম্ভব না। এই অবস্থায় চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিটি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানালেন জেলা তথ্য কর্মকর্তা। বর্তমান সরকার সিনেমা হলগুলো যাতে চালু হয় এ পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন জেলায় তথ্য কমপ্লেক্স হবে, তথ্য কমপ্লেক্সের মাধ্যমে একটা সিনেমা হল থাকবে, যে সিনেমা হলে মানুষ আসবে বিনোদনের জন্য। কেবল ভালো মানের ছবি নয়, হলের পরিবেশ উন্নত করা গেলে আবারও হলমুখী হবে দর্শক, মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে।